নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ওটা জনগণের টাকা, কেউ অপব্যবহার করলে টলারেট করব না, মমতার ধমকের নিশানায় কারা? বাংলায় বাবরি মসজিদ বানাবেন তৃণমূল বিধায়ক, মুখ্যমন্ত্রীর হাতেই হবে উদ্বোধন, তীব্র কটাক্ষ বিজেপির। 7ই নভেম্বরের পর আবার আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আজ প্রথমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজিকর মামলার শুনানি। ভারতের একের পর এক প্রশ্নের জবাবদিহি করতে হয়েছে ইউনূস সরকারকে, চাপ বাড়ছে বাংলাদেশের। বাংলাদেশের চরম পরিস্থিতির পেছনে আমেরিকা যোগ, ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধেও, এবার বড় তথ্য সামনে আনলেন বিজেপি নেতা। মহিলা প্রধানের গ্রামে আবাসে ব্যাপক দুর্নীতি, ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির। ঘন কুয়াশায় কি কাল হলো? 7 সকালে মর্মান্তিক দুর্ঘটনা, নদিয়ায় নিহত 3। রাজনীতিতে নক্ষত্র পতন, 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণ। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। জলের পাইপলাইন বসাতে রাস্তা খোঁড়া হচ্ছে, কিন্তু কাজ শেষে তা ঠিকমতো মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ। ওই অবস্থাতে ফেলে রাখা হচ্ছে খোঁড়া রাস্তাকে, তাতে সাধারণ মানুষের চলাফেরা করতে সমস্যায় পড়তে হচ্ছে। এই অবস্থায় আবার আরেকটি বিভাগ রাস্তা সারাতে এসে জলের পাইপলাইনকেই ফাটিয়ে দিচ্ছে বলে অভিযোগ। প্রশাসনের এক দপ্তরের সঙ্গে অন্য দপ্তরের সমন্বয় না থাকাতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর রাজ্য সরকারের খরচ বাড়ছে দুবার করে একই কাজ করতে গিয়ে। এবার এই সব নিয়েই এদিন বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই দিলেন কড়া বার্তা। এদিকে এই বৈঠকে সমস্যা সমাধানের রাস্তা বাতলে দেওয়ার পাশাপাশি সরকারি কাজে যুক্ত অফিসারদের কড়া ধমক দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের একটা দফতরের সঙ্গে অন্য দফতরের সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে। কেউ পাইপ ভেঙে পালাবে, মানুষ জল পাবে না, এই জিনিস চলতে পারে না। একই কাজ দুবার করে করা যাবে না। কর্মশ্রী প্রকল্পের অধীনে বহু লোককে কাজে লাগানো হয়েছে। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। মাটি কাটা এবং মেরামতের সহায়তার কাজে অদক্ষ শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। তার ফলে 5 কোটি শ্রম দিবস তৈরি হয়েছে। অন্যদিকে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তারা, প্রত্যেকটি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপাররা। ওই বৈঠকে ধমকের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সরকারের টাকা নষ্ট করতে আপনাদের কেন গায়ে লাগে না? মনে রাখবেন, ওটা জনগণের টাকা, সেই টাকা কেউ অপব্যবহার করবে এটা আমি টলারেট করব না। যে ডিপার্টমেন্ট এটা ভাঙবে তার হেড থেকে হেড ক্লার্ক সকলের বিরুদ্ধে পদক্ষেপ করব। ডিএমরা নিশ্চয়ই জানেন আমি জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকলেও নিজের বিল মিটিয়ে আসি, খাবার খরচও দিই। যে দপ্তর রাস্তা খোঁড়ার পর মেরামত করছে না তাদের উপর টাকাটা চাপবে, যে অফিসার কাজ করছেন তার উপরেও চাপবে। এছাড়া পুলিশ সুপারদেরও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নির্দেশ দিয়ে তার তোপ, রাজ্য সরকার নিজের খরচে পথশ্রী প্রকল্পের রাস্তা করেছে, ওটা জনগণের টাকা, কেন অপব্যবহার হবে? যে দপ্তর এটা মানবে না তার প্রধান থেকে শুরু করে হেড ক্লার্ক পর্যন্ত আইনত ব্যবস্থা করা হবে। এখন থেকে গ্রামীণ রাস্তায় বড় গাড়ি যাবে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা নিজের খরচে রাস্তা করছি। আর কিছু লোক টাকার লোভে সেই রাস্তা দিয়ে বড় গাড়ি যাতায়াতের অনুমতি দিচ্ছে, ফলে ওই রাস্তাগুলি ভেঙে যাচ্ছে। এমনভাবে টেন্ডার করা হচ্ছে যাতে একই গ্রামে একজন ঠিকাদার একাধিক প্রকল্পে একাধিক জায়গায় কাজ করছে। একটা প্রকল্পের কাজ শেষ না করেই আরেকটা প্রকল্পে ঢুকে গেল, কোনোটাই হচ্ছে না। এবার বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। আগামী বছর সেই দিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন হুমায়ুন। বিধায়কের কথায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। হুমায়ুন কবির বলেছেন, 1992 সালে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে, তারপর থেকে এই দিনটা আমরা কালা দিবস হিসাবে পালন করি। আমরা ঠিক করেছি মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ে তোলা হবে, একটি ট্রাস্টি বোর্ড তৈরি করা হবে। 2025 সালের 6 ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন হুমায়ুন। এ বিষয়ে তৃণমূলকে কিছু জানানো হয়েছে কি?
তিনি বলেছেন, দলকে জানানোর প্রয়োজন কি? আমাদের দলে এইসব চলে না। এটা একজন সংখ্যালঘু মানুষ হিসাবে করতে চাই। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করেছিল কর সেবকরা। তখন থেকেই বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র অযোধ্যা। অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, অযোধ্যার বিতর্কিত ভূখণ্ডে রাম মন্দির তৈরি হবে। এবছর 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর এই বছরই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, এটাই তো তৃণমূলের কৌশল। এরা মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলবে আর তাদের দলের বিধায়কদের দিয়ে বাবরি মসজিদ তৈরি করাবে। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এদের কৌশল ধরে ফেলেছে। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয় রাজ্য সরকারকে। সরকারি মেডিকেল কলেজের ভিতরে একজন তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হন এক সিভিক ভলান্টিয়ার। প্রশ্ন ওঠে রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতেও। স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ারদের নিয়েও বিস্তারিত তথ্য দিতে হয় রাজ্যকে। আর প্রায় 1 মাস পর ফের সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে। প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে স্বতঃপ্রণোদিতভাবে ওই মামলা রুজু হয়েছিল। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলার শুনানিও চলে বেশ কয়েকবার। ইতিমধ্যেই অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তাই এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হবে শুনানি। নতুন প্রধান বিচারপতির বেঞ্চে আজ সোমবার প্রথমবার আরজিকর মামলার শুনানি হওয়ার কথা। ইতিমধ্যেই সিভিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে রাজ্য। সিভিক নিয়োগে কমিটি রয়েছে, সেটাই হলফনামায় জানিয়েছে রাজ্য। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নকে রাজ্যকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গঠন করে দেওয়া হয়েছিল টাস্ক ফোর্স। এদিকে নিম্ন আদালতেও চলছে আরজিকর মামলা। সেখানে 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা আদালতে জানিয়েছেন সিবিআই এর আইনজীবী। ঘটনা পরবর্তী 8টি সিসিটিভি ক্যামেরা ও ওই দিনের 8টি ক্যামেরার 24 ঘন্টার ফুটেজ ফরেনসিক পরীক্ষার পর খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। বিদেশ সচিবের ঢাকা সফরে একাধিক বিষয় জবাবদিহি করতে হয়েছে বাংলাদেশকে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইস্যুতেও ঢাকা চাপে পড়তে পারে বলে সূত্রের খবর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ভারতের শেখ হাসিনার উপস্থিতির কথা বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে গিয়ে বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্তমান একাধিক ইস্যু নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্পষ্টভাবেই ঢাকায় বলে এসেছেন বিদেশ সচিব। তবে বিক্রম মিশ্রি ফিরে আসার পর বাংলাদেশের তরফে ভারতের বিদেশ সচিবের সফরের বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে সরকারের উপদেষ্টা জানান, ভারতের তরফে একাধিক বিষয় নিয়ে বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছে। প্রতিটি বিষয় তারা জবাব দিয়েছেন। উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে যে বৈঠকে ভারতের তরফে চাপ কতটা ছিল। এদিকে মোহাম্মদ ইউনুস ভারতের শেখ হাসিনার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে। সোমবার বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন বিক্রম মিশ্রি। প্রথম 2 দেশের বিদেশ সচিব একান্তে বৈঠক করে, তারপর 2 দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়েও বৈঠক হয়। সেখানে ধর্মীয় স্থানে হামলা দুঃখজনক বলে উল্লেখ করেছে ভারত। সেই সঙ্গে ভারত এই বার্তাও দিয়েছে যে ইউনুস প্রশাসনের সঙ্গে ভারত সুসম্পর্ক চাইছে। বাংলাদেশের চরম পরিস্থিতির পেছনে আমেরিকা যোগ। এবার একটি বড় তথ্য সামনে আনলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এই অবস্থার মধ্যে মোহাম্মদ ইউনুস এবং তার সমর্থকেরা মৌলবাদীদের ব্যবহার করে দেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে মুসলমানদের প্রকৃত অবস্থার দিক থেকে তাদের মনোযোগ সরিয়ে রাখতে চান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইউনুসের সরকার অসাংবিধানিক হলেও তিনি ক্ষমতা ধরে রেখেছেন দায়িত্বহীনভাবে। এই দায়িত্বহীন ক্ষমতার ফলে হিন্দুদের উপর নির্যাতন চলছে, যেখানে বিভিন্ন মৌলবাদী সংগঠন তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা বলেছিলেন,
যদি তিনি আমেরিকার কাছে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতেন তাহলে দেশের কোনো অশান্তি হতো না, কিন্তু ছাত্র আন্দোলনের আড়ালে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ নিয়ে যে নাটক সাজানো হয়েছিল তার আসল উদ্দেশ্য ছিল জামাতের সহায়তায় মৌলবাদীদের হিন্দু নিধন চালানো। এই ঘটনাগুলির পেছনে আমেরিকার ডিপ স্টেট এবং জর্জ সরোসের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই একই গোষ্ঠী ভারতের বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যার মধ্যে FDL-AP নামক সংগঠনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ উল্লেখযোগ্য। এই সংগঠনের উদ্দেশ্য ভারত সরকারের পতন ঘটানো এবং কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া, যেখানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামেও আলোচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চিত্র আলাদা নয়। 2011 সালের বিধানসভার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমেরিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। US কনসুলারের সাথে মমতার বৈঠকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে। পাশের দেশের অশান্তি দেখে চুপ করে বসে থাকা বোকামি হবে, কারণ এই একই দেশ বিরোধী শক্তি ভারতেও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। বিপিন রাওয়াতের 2.5 ফ্রন্ট যুদ্ধের তত্ত্ব বাস্তবায়নের কথা আমাদের মনে রাখতে হবে। ভারতের বাইরে যেমন শত্রু রয়েছে, তেমনি দেশের অভ্যন্তরেও বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠী সক্রিয়। বিশ্ব নাগরিক চীনের দালাল বামপন্থীরা কংগ্রেসের নেতৃত্বের ধর্মনিরপেক্ষতার মুখোশ এবং তৃণমূলের মতন দল জামাতের পৃষ্ঠপোষক হয়ে ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারী শক্তিগুলি থেকে সচেতন থাকা এবং তাদের বিরোধিতা করা সময়ের দাবি। দেশকে রক্ষা করার জন্য সকল দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। সোমবার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত শাঁকা গ্রাম পঞ্চায়েত হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা কর্মীরা। এদিন বিজেপি কর্মী সমর্থকরা জোর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। সৃষ্টি হয় উত্তেজনা। বিজেপির প্রতিনিধি দল আবাস যোজনা সহ একাধিক দুর্নীতি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন প্রদান করে। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিচালিত শাঁকা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার প্রকল্পে তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম আবাস যোজনার তালিকায় সামিল করেছে। যদিও প্রকৃত আবেদনকারীদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাই অবিলম্বে নতুন করে সমীক্ষার মাধ্যমে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় সামিল করতে হবে। বিজেপির নেতা সন্তু তিওয়ারি বলেন, শাঁকা পঞ্চায়েতে যে তালিকা বার হয়েছে তাতে যোগ্য ব্যক্তিদের নাম বাদ গিয়েছে। যাদের মাটির ঘর তাদের নাম নেই। দেখা যাচ্ছে যাদের 4 চাকা তাদের নাম রয়েছে। যদিও বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। গ্রাম পঞ্চায়েত প্রধান সুপর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের অভিযোগ মিথ্যা। কোথাও কোনো কাটমানি নেওয়ার ঘটনা ঘটেনি। বিজেপি সব কিছুতেই ইস্যু করে। সবাই জানে এখানে বিডিও সার্ভে করেছেন। আমরা কেউই নই, আমি আমার সদস্য কেউ জড়িত নয়। ওদের বলার কথা তাই বলেছেন, কিন্তু ওরাও জানে এখানে আমি কোনোভাবেই জড়িত নই। যদি কাটমানিতে আমার নাম বার করে দেয় তাহলে আমি ছেড়ে দেব। নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত 3। 12 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। কলকাতা থেকে কৃষ্ণনগরগামী লরির পিছনে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে মৃত্যু হয় পিকআপ ভ্যানের 3 যাত্রীর। শান্তিপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর 5টা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস 12 নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পেছনে একটি ছোট 4 চাকা লরিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান ছোট লরিতে থাকা 3 জন ব্যক্তি। দুটো লরি কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে স্থানীয়দের অনুমান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ 3টি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। সম্প্রতি 3 জেলায় 3টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 5 জনের। কোথাও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 2 যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল 3 ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল 3 জনের। উত্তর 24 পরগনার বনগা থানার জয়পুর কালীবাড়ি মোড় এলাকায় শুক্রবার রাতে 2 যুবক মোটর বাইকে করে যাওয়ার সময় একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নিচে চলে আসেন 2 জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তাদের।
গত মাসে বেপরোয়া গতির বলি হয়েছিল কলকাতায়। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হয়েছিল বছর 28-এর এক যুবকের। মৃত্যু হয়েছিল বিশাল ঠাকুর নাগতলার বাসিন্দার। তার সঙ্গীও আহত হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোর 4টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময় বাঘাযতীন মোড়ের রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরেছিলেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তার সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। এরপর রাত 2:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তিনি সব সময় অন্যদের জীবন উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে তার মেয়াদকালের জন্য, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে তার ফোকাস করার জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শ্রী এস.এম. কৃষ্ণ জিও ছিলেন একজন বিস্তর পাঠক এবং চিন্তাবিদ। খবর শেষ হলো।